আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ আমার ছোট বোন, মাহি। ওর চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব অন্ধকার যেন ওর ভেতরে লুকিয়ে আছে। একদিন ও ফিসফিস করে বল, তোমাকে ছাড়া আমার পৃথিবী নেই, ভাইয়া। সেই গভীর নির্ভরতাই কি আমাদের সম্পর্কের শেষ সীমানা মুছে দিয়েছিল? এক নতুন মানুষ আসতেই কেন ওর চোখে ঘনালো এক অদ্ভুত ভয়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই সবাই রেডি থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমি আরাফাত, বয়স 22। শহরের কলেজে বিএসসি পড়ি। বাবা ব্যবসা করেন, মা সংসার সামলান। কিন্তু আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ আমার ছোট বোন, মাহি। মাহি ক্লাস 12-এ পড়ে। বয়সে আমার থেকে 4 বছর ছোট হলেও ওর চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীর অনেক বোঝা যেন ওর ভেতরে লুকিয়ে আছে। ওর চোখে সবসময় এক ধরনের শান্তি থাকে, কিন্তু সেই শান্তির ভেতরে আমি একটা গভীর অস্থিরতা খুঁজে পাই। আমাদের বাড়িটা শহরের পুরনো এলাকায়। চারপাশে গলি, পুরনো দোকান, মাঝে মাঝে রিকশার ঘণ্টি বেজে ওঠে। দুপুরবেলায় যখন সব দোকানপাট বন্ধ হয়ে যায়, রোদ্দুর গলির দেয়ালে আঘাত করে, তখন মনে হয় পুরো শহরটা যেন ঘুমিয়ে গেছে। কিন্তু সেই নীরবতার মধ্যেই মাহি আমার পাশে বসে থাকলে মনে হয় জীবন কতটা সুন্দর হতে পারে। ও আমার বোন, তবু আমার সেরা বন্ধু। একদিন দুপুরে কলেজ থেকে ফিরছিলাম। গলির মাথায় দাঁড়িয়ে ছিল একটা নতুন পরিবার। তারা পাশের বাড়িটা ভাড়া নিয়েছে। গেটের সামনে দাঁড়িয়ে একটা মেয়ে কাপড় শুকোচ্ছিল। মেয়েটার চুল লম্বা, বাতাসে উড়ছিল। আমি একটু থমকে দাঁড়ালাম। অচেনা হলেও মনে হলো আগে কোথাও দেখেছি। তখনই পেছন থেকে মাহির গলা এল, কি হলো ভাইয়া? ওদিকে দাঁড়িয়ে কি করছো? আমি চমকে উঠলাম। মাহি আমার পাশেই এসে দাঁড়িয়েছে। বললাম, না কিছু না। নতুন ভাড়াটে মনে হচ্ছে। মাহি মুচকি হেসে বলল, তুমি না সব জায়গায় কৌতূহল নিয়ে তাকাও। একদিন না একদিন ঝামেলায় পড়বে। আমি কিছু বললাম না, শুধু হেসে পাশ কাটিয়ে গেলাম। বাড়ি ফিরে মা আমাদের দুপুরের খাবারের জন্য ডাকলেন। ডাইনিং টেবিলে বসে মাহির সঙ্গে গল্প করতে করতে খাচ্ছিলাম। মা মাছের তরকারি তুলে দিলেন আমার প্লেটে, আর মাহি আলুর ভর্তা মেখে নিল। মাহি খেতে খেতে বলল, শোনো ভাইয়া, আমার আগামী সপ্তাহে পরীক্ষার টেস্ট আছে। তুমি কি আমাকে একটু পড়াশোনায় সাহায্য করবে? বিশেষ করে পদার্থবিদ্যা, আমার কিছুই মাথায় ঢুকছে না। আমি হেসে বললাম, তুই জানিস তো আমি পড়াতে খুব একটা ভালো নই। তবু চেষ্টা করব। মাহি গম্ভীর গলায় বলল, ভালো করে চেষ্টা করো। তুমি ছাড়া আমার কাউকে বিশ্বাস হয় না। ওর গলার ভরসার সুর আমার মনে কেমন যেন লাগল। রাতে বারান্দায় বসে পড়ছিলাম। দূরে রাস্তার আলোতে গলিটা ফাঁকা হয়ে গেছে। হঠাৎ পাশের বাড়ি থেকে হালকা সুরবি ভেসে এলো। মনে হলো জুঁই ফুলের ঘ্রাণ। নতুন আসা সেই পরিবারটাই হয়তো বাগানে গাছ লাগিয়েছে। মাহি এসে আমার পাশে বসল। হাতে এক গ্লাস দুধ। নাও ভাইয়া, মা দিয়েছে। খেয়ে পড়ো। আমি গ্লাসটা হাতে নিলাম। জিজ্ঞেস করলাম, তুই এত রাতে ঘুমাস না কেন? ও হেসে বলল, তুমি না থাকলে আমার ঘুম আসে না। আমি থমকে গেলাম। ওর চোখে অদ্ভুত এক ঝিলিক। যেন অনেক কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পায় না। আমি কথাটা এড়িয়ে বইয়ের দিকে তাকালাম। পরদিন সকালে কলেজে যাওয়ার সময় আবার নতুন আসা মেয়েটিকে দেখলাম। সে গেটের সামনে দাঁড়িয়ে ছিল, হাতে বই। মনে হলো কলেজে যাবে। আমাদের চোখাচোখি হল। কয়েক মুহূর্তের জন্য তার চোখে একটা প্রশ্ন ঝিলিক দিয়ে উঠল। বিকেলে মাহিকে নিয়ে পড়তে বসেছিলাম। হঠাৎ মাহি ফিসফিস করে বলল, ভাইয়া, আজকে নতুন আসা মেয়েটিকে দেখেছ? আমি চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, কেন? তুই ওকে চিনিস? মাহি মাথা নাড়ল, না, কিন্তু ওর চোখে অদ্ভুত কিছু আছে। মনে হলো যেন ও অনেক কষ্ট নিয়ে এখানে এসেছে। আমি ভাবলাম, মাহির চোখ খুব তীক্ষ্ণ। যা আমি অনুভব করেছিলাম, মাহিও তা ধরতে পেরেছে। দিন কেটে যাচ্ছিল। নতুন মেয়েটির নাম জানা গেল, শায়রা। ও পাশের কলেজে পড়ে। ওর বাবা বাইরে কাজ করেন, মা গৃহিণী। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শায়রাকে আমি প্রায় একা বসে থাকতে দেখি। যেন তার ভেতরে প্রচুর কথা জমে আছে, কিন্তু কাউকে বলতে পারে না।
মাহি একদিন আমাকে বলল, ভাইয়া, আমার মনে হয় শায়রার সঙ্গে আমাদের বন্ধুত্ব করা উচিত। মেয়েটা একা একা কষ্ট পাচ্ছে। আমি প্রথমে হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মাহির চোখে দ্বিধা দেখে চুপ করে গেলাম। কয়েকদিন পর এক বিকেলে বৃষ্টি হচ্ছিল। আমাদের বাড়ির ছাদে আমি আর মাহি দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম শায়রাও তার ছাদে দাঁড়িয়ে ভিজছে। তার ভেজা চুল গলায় লেগে গেছে। দূর থেকে মনে হলো সে কাঁদছে। মাহি হঠাৎ বলল, ভাইয়া, আমরা ওকে ডাকব? আমি অবাক হয়ে বললাম, এখন? এই বৃষ্টির মধ্যে? মাহি মিষ্টি হেসে বলল, হ্যাঁ, এখনই ঠিক সময়। অনেক সময় মানুষকে কাছে টানতে হলে অদ্ভুত মুহূর্ত বেছে নিতে হয়। ওর কথায় আমি অবাক হলাম। ছোট বোন হয়েও মাঝে মাঝে মনে হয় মাহি আমাকে জীবন বোঝাতে শেখাচ্ছে। আমরা ডাক দিলাম। শায়রা একটু ইতস্তত করলেও অবশেষে ছাতা নিয়ে আমাদের বাড়িতে এলো। মা অবাক হয়ে তাকালেন, তারপর হাসি মুখে ভেতরে ডাকলেন। শায়রা ভিজে গিয়েছিল, তাই মা তাকে শুকনো কাপড় দিলেন। মাহি দৌড়ে গিয়ে আলমারি থেকে তার নিজের একটি সালোয়ার এনে দিল। শায়রা আমাদের ঘরে বসল। আমি লক্ষ্য করলাম সে ভেতরে ভেতরে অস্থির। কথা বলতে চাইছে, কিন্তু পারছে না। মাহি জিজ্ঞেস করল, তুমি এখানে কেমন লাগছে? শায়রা একটু ভেবে বলল, ভালো। কিন্তু অনেক কিছু নতুন মনে হয়। সবাই খুব অচেনা। আমি বুঝলাম ও একাকিত্বে ভুগছে। সেদিন রাতে আমরা তিনজন অনেকক্ষণ গল্প করলাম। শায়রা ধীরে ধীরে হাসতে শুরু করল। তার চোখের অন্ধকার যেন একটু হালকা হল। কিন্তু অদ্ভুতভাবে আমি লক্ষ্য করলাম মাহি সবসময় আমার দিকে তাকিয়ে থাকছে। যখন আমি শায়রার সঙ্গে কথা বলছিলাম, তখন মাহির চোখে কেমন এক ধরনের ভয় ফুটে উঠছিল। আমি অবাক হলাম। আমার মনে প্রশ্ন জাগল, মাহি আসলে কি নিয়ে চিন্তিত? পরের দিন থেকে আমাদের রুটিন বদলে গেল। কলেজ, পড়াশোনা, শায়রার সঙ্গে বন্ধুত্ব, সবকিছুতে একটা নতুন রং এসে গেল। কিন্তু ধীরে ধীরে আমি টের পাচ্ছিলাম মাহি ভেতরে ভেতরে অন্যরকম হয়ে যাচ্ছে। ও সবসময় আমার পাশে থাকতে চাইছে। রাতে আমি পড়তে বসলে ও এসে পাশে বসে থাকে, গল্প করতে চায়। একদিন আমি রেগে বললাম, মাহি, তুই আমাকে একটু একা থাকতে দিবি না? ও চুপ করে গেল। কিন্তু চোখের কোণে জল এসে জমল। আমি ভীষণ অপরাধী মনে করলাম নিজেকে। ও ধীরে ধীরে বলল, তুমি না থাকলে আমি খুব একা হয়ে যাই ভাইয়া। তোমাকে ছাড়া আমার পৃথিবী নেই। ওর এই কথায় আমি কেঁপে উঠলাম। এভাবেই চলতে লাগল দিনগুলো। আমি বুঝতে পারছিলাম গল্পটা যেন অন্যদিকে এগোচ্ছে। শায়রার একাকিত্ব, মাহির অদ্ভুত নির্ভরশীলতা, আমার নিজের অস্থিরতা, সব মিলিয়ে যেন একটা অদৃশ্য জাল আমাদের ঘিরে ফেলছিল। কিন্তু তখনও আমি জানতাম না আমার জীবন আসলে কোনো পথে যাচ্ছে। রোদটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। বিকেলের ছায়া যেন গ্রামটাকে অদ্ভুত শান্তিতে ঢেকে দিয়েছে। রাহুল উঠোনে বসে আছে, হাতে একটা পুরনো কাঠের খাতার মতো জিনিস, মায়ের ছোটবেলার আঁকিবুকি। মায়ের হাতের লেখা সে অনেক দিন দেখেনি। পাতা উল্টাতে উল্টাতে তার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এক পাতায় লেখা, ভাইয়া আজ আমায় ঘুড়ি বানিয়ে দেবে, কিন্তু আমার ঘুড়ি যদি আকাশ ছোঁয়ে, আমি তার নাম দেব আলোর তারা। রাহুলের চোখ ভিজে উঠল। ছোটবেলায় ওরা যেন একে অপরের নিঃশ্বাস ছিল। এখন দুজনের মধ্যে এক অদ্ভুত ফাঁক। সেই ফাঁকের মাঝেই জমেছে সন্দেহ, ভুল বোঝাবুঝি, আর একটা অদ্ভুত নীরবতা। মায়া কি এখনো আগের মতো আমায় আপন ভাবে? প্রশ্নটা বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে। ওদিকে মায়া উঠোনের পাশে আমগাছের নিচে বসে আছে। তার হাতে ছোট্ট একটা কাগজের টুকরো, যেখানে কয়েকটা অচেনা নাম লেখা। শহর থেকে চিঠি এসেছে, তাতে লেখা, মায়া, তোমার পড়াশোনার জন্য একটা সুযোগ এসেছে। তবে তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। চিঠিটা দেখে তার বুকের ভেতর কেমন করে উঠল। সুযোগ মানে শহরে পড়াশোনা, দূরে চলে যাওয়া। কিন্তু রাহুল? মায়ের ভরসা কে হবে? মায়া চোখ বন্ধ করল। মনে পড়ল একদিন রাহুল বলেছিল, তোকে যদি কেউ কখনো কষ্ট দেয়, আগে আমায় বলবি। এখন মনে হয় সে যদি চলে যায়, তবে কষ্টটা রাহুলই পাবে। বিকেলের ভেতর হঠাৎ অদ্ভুত এক ঘটনা ঘটল। গ্রামের মধ্যে গুঞ্জন উঠল, রাহুল নাকি শহরে কাজের অর্ডার নষ্ট করেছে। কেউ কেউ বলছে ও নাকি ইচ্ছে করে পণ্য কম দিয়েছে। রাহুল হতভম্ব। সে কিছুতেই এমন কাজ করেনি। কিন্তু গায়ের মানুষ কানাঘুষায় দ্রুত বিশ্বাস করে। সন্ধ্যার আগেই খোদ পঞ্চায়েত ডাকল তাকে। সবার সামনে দাঁড়িয়ে রাহুল শুধু বলল, আমি কোনোদিন চুরি করি নাই। যা শুনেছেন ভুল। কিন্তু কিছু মুখে সন্দেহের ছায়া। মায়া সবকিছু দেখে চুপ করেছিল।
ভিতরে ভিতরে তার বুকের ভেতর আগুন জ্বলছিল। কিন্তু সে সামনে এসে কিছু বলল না। রাহুল হঠাৎ খেয়াল করল মায়া দৃষ্টি সরিয়ে নিচ্ছে। এই এক মুহূর্তেই তার বুকের ভেতর সন্দেহ বীজ গেঁথে গেল। মায়া, তুইও কি বিশ্বাস করিস আমি দোষী? রাতের আকাশে চাঁদ উঠেছে, কিন্তু সেই আলোয় মায়া আর রাহুলের মাঝে যেন এক অন্ধকার ছায়া। রাহুল একা বসে আছে, তার কানে এখনো বাজছে মানুষের কথাগুলো। রাহুল নাকি বদলে গেছে, ওর চোখে লোভ ঢুকে গেছে। হঠাৎ মায়া এসে দাঁড়াল, মুখে কোনো শব্দ নেই, হাতে সেই চিঠি। ভাইয়া, শব্দটা কেঁপে গেল। আমাকে শহরে ডাকছে পড়াশোনার জন্য। রাহুল হঠাৎ মাথা তুলে তাকাল, তার মনে হলো দুনিয়া ভেঙে পড়ছে। তুইও কি চলে যাবি? আমি যখন দোষী সাব্যস্ত হলাম তখন তুইও দূরে সরে যাবি? মায়ার চোখে জল। না ভাইয়া, তুই বুঝতে পারছিস না, আমি তোকে ছেড়ে যেতে চাই না। কিন্তু কথাটা শেষ হলো না। দুজনের মাঝে অদ্ভুত নীরবতা, যেন একে অপরের ভাষা হারিয়ে ফেলেছে। পরদিন ভোরে রাহুল কাজে বের হল, কিন্তু মনে হচ্ছিল সে এখন আর কিছুতেই মন বসাতে পারছে না। মানুষজনের অবিশ্বাস, মায়ার চোখের সেই দ্বিধা, সব মিলিয়ে তার বুকের ভেতর যেন পাহাড় চেপে বসেছে। ওদিকে মায়া ঘরে বসে শুধু আঁকিবুকি করছে। তার খাতার পাতায় লেখা, বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক বাঁচে কিভাবে। তার মনে হচ্ছিল ভাই আর বোনের বন্ধনটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। একদিন রাতে ঝড় উঠল, বাতাসে গাছ দুলছে, বৃষ্টি ধেয়ে আসছে। হঠাৎ মায়ের শরীর খারাপ হয়ে গেল, জ্বর, কাশি, ঘাম সব একসাথে। মায়া ভয়ে কাঁপছে। কিন্তু সেই মুহূর্তে রাহুল ঘরে ঢুকল, চোখে এক অদ্ভুত দ্বিধা। ভয় পাবি না, আমি আছি। সে মাকে কোলে তুলে নিয়ে গ্রামের হাকিমের কাছে গেল। সারারাত বিজল বৃষ্টিতে মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, বুকের ভেতর কেমন একটা ঢেউ উঠল। যে মানুষ এভাবে মায়ের জন্য জীবন বাজি রাখে, সে কি কখনো অন্যায় করতে পারে? মায়ার চোখ ভিজে গেল। কিন্তু রাহুল, সে এখনো জানে না মায়া আসলে কি ভাবছে। ঝড় থেমে গেলে চারদিকে আবার শান্তি নেমে এলো। মায়ের অবস্থাও ধীরে ধীরে ভালো হলো। কিন্তু রাহুলের মনে এখনো কাটা, মায়া কি সত্যিই আমার উপর বিশ্বাস রাখে, নাকি ওর চোখেও আমি দোষী? এই দ্বিধা, এই ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কের ভেতর গভীর ছায়া ফেলে দিল। মায়া বারবার চেষ্টা করে কিছু বলতে, কিন্তু শব্দ খুঁজে পায় না। রাহুল বারবার চায় তার চোখে উত্তর খুঁজতে, কিন্তু সে উত্তর যেন অধরা। গ্রাম জুড়ে এখনো কানাঘুষা চলছে, তবে কিছু মানুষের মনে সন্দেহের জায়গায় প্রশ্ন জেগেছে। কিন্তু সেই প্রশ্নের উত্তর আসেনি এখনো। রাহুল বুঝতে পারছে না সে কি একা হয়ে যাচ্ছে। আর মায়া, তার বুকের ভেতর শুধু একটাই শব্দ বাজছে, বিশ্বাস। এই শব্দই হয়তো তাদের ভাগ্য ঠিক করবে। রাহুল সারারাত ঘুমোয়নি, উঠোনে চুপচাপ বসেছিল। আকাশে তারা জ্বলছে, কিন্তু তার চোখে যেন কোনো আলো নেই। মনে মনে শুধু একটা প্রশ্ন ঘুরছে, মায়া কি এখনো আমায় বিশ্বাস করে, নাকি সেও ভিড়ের মতো আমায় সন্দেহ করে? ওদিকে মায়া বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম আসেনি। রাহুলের মুখে ক্ষোভ, অভিমান, এসবের চেয়েও বেশি কষ্ট দিয়েছে তার নীরবতা। সে বারবার বলতে চেয়েছে, ভাইয়া, আমি তোকে সন্দেহ করি নাই। কিন্তু শব্দগুলো গলার কাছে এসে আটকে গেছে। পরদিন সকালে হাটে গেল রাহুল। চুপচাপ নিজের জিনিসপত্র সাজাচ্ছিল। হঠাৎ গ্রামের লোকেরা হইচই শুরু করল। খবর এলো, যে লোক রাহুলকে বদনাম করেছিল সেই আসলে অন্য জায়গায় পণ্য লুকিয়ে বিক্রি করেছে। পঞ্চায়েতের সামনে প্রমাণ মিল। সবাই তখন হাঁ করে তাকিয়ে রইল। মানে রাহুল নির্দোষ? কথাটা মুখে মুখে ছড়িয়ে পড়তেই রাহুলের বুক হালকা হয়ে গেল। কিন্তু তবুও তার চোখ খুঁজল মায়াকে। ও কি সত্যিই আমায় বিশ্বাস রেখেছিল? সন্ধ্যায় মায়া নিঃশব্দে রাহুলের কাছে এল, হাতে সেই পুরনো খাতাটা। ভাইয়া, তার গলা কেঁপে উঠল। আমি কখনো তোকে সন্দেহ করি নাই, কিন্তু তোর চোখে দেখছিলাম তুই ভাবছিস আমি বিশ্বাস করি না, তাই কিছু বলতে পারি নাই। রাহুল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বুকের ভেতর জমে থাকা পাহাড় যেন ভেঙে পড়ল। তাহলে তুই সবসময় আমার পাশে ছিলি? মায়া চোখ ভিজে মাথা নেড়ে বল, ভাইয়া, তুই আমার আকাশ। তুই যদি না থাকিস আমি কোনো পথে হাঁটব? দুজনের চোখ ভিজে গেল। এতদিনের অভিমান গলে একাকার হয়ে গেল। কয়েকদিন পর শহরের চিঠিটা আবার এলো।
এবার মায়া চুপ করেছিল না। সে রাহুলের সামনে বসে বল, ভাইয়া, আমি জানি পড়াশোনার জন্য আমাকে যেতে হবে। এটা তোর কাছ থেকে দূরে যাওয়ার মানে না। এটা আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য। রাহুল গভীরভাবে তাকাল। এবার তার চোখে কোনো দ্বিধা নেই। যা মায়া, তুই আলো হতে শিখ। তুই আলো হলে আমিও তোর আলোয় আলোকিত হব। মায়া অবাক হয়ে তাকাল। তার ভাই, যে এতদিন শুধু তাকে আঁকড়ে রাখতে চেয়েছে, আজ সেই তাকে মুক্তি দিচ্ছে। শহরে যাওয়ার দিনে পুরো গ্রাম মায়াকে বিদায় জানাতে এল। মায়ের চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। মায়া গাড়িতে ওঠার আগে রাহুলের হাত শক্ত করে ধরল। ভাইয়া, মনে রাখিস, দূরত্ব মানে দূরে যাওয়া না। আমি সবসময় তোর পাশে আছি। রাহুল হাসল। আর মনে রাখিস, বিশ্বাস থাকলে কোনো ছায়াই আমাদের আলাদা করতে পারে না। গাড়ি দূরে মিলিয়ে গেল। রাহুল উঠোনে দাঁড়িয়ে রইল। আকাশের দিকে তাকাল। সেখানে একটা ঘুড়ি ভাসছে, হয়তো কোনো বাচ্চা উড়িয়েছে। তার মনে হল, এটাই সেই আলোর তারা, যার কথা মায়া ছোটবেলায় লিখেছিল। রাহুলের মুখে হাসি ফুটল। হ্যাঁ মায়া, তুই যেখানে থাকিস, আলো হয়ে থাকিস। আমি সবসময় তোর আকাশ হয়ে থাকব। সময়ের সাথে সাথে সব ভুল বোঝাবুঝি মুছে যায়, কিন্তু বিশ্বাস হারালে সম্পর্ক ভেঙে যায়। ভাই বোনের বন্ধন শুধু রক্তের নয়, এটা বিশ্বাস, ভালোবাসা আর একে অপরের পাশে দাঁড়ানোর শক্তিতে গড়ে ওঠে। মায়া আর রাহুলের গল্প আমাদের শেখায়, সন্দেহ যত বড়ই হোক, ভালোবাসা আর বিশ্বাস তাকে জয় করতে পারে। দূরত্ব যতই হোক, বিশ্বাস থাকলে সম্পর্ক কখনো ভাঙে না। আর পরিবার মানেই হলো এমন একটা জায়গা, যেখানে আমরা যতবারই ভেঙে পড়ি, তারা আমাদের আবার গড়ে তোলে।